বিষয়গুলো আমরা আলোচনা করব মূলত। সেগুলো হলো যে একটা হলো যে প্রথম দিকে আমরা ইন্টারন্যাশনাল ফিন্যান্স, মানি এন্ড ফিন্যান্স, এটার যে ব্যাপকতা এবং ইন্টারন্যাশনাল ফিন্যান্সের যে ফিন্যান্স বলতে মূলত বোঝায় ফাইন্যান্স কিভাবে করা হয়, ইকোনমিক অ্যাক্টিভিটি, বিশেষ করে সেভিংস এবং বরোয়িংস, এই দুটো কাজের যে সমন্বয় ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মাধ্যমে ঘটে থাকে, সেটা কিভাবে করা হয়ে থাকে, সেটাই ফাইন্যান্স মূলত আলোচনা করে। ফাইন্যান্স কিভাবে করা হয়, অর্থ সংস্থান কিভাবে করা হয়। তো এই যে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স, তার মানে এখানে ফাইন্যান্সটা শুধুমাত্র লোকাল কনটেক্সটে না, শুধুমাত্র একজন ডোমেস্টিক সেভার, একজন ডোমেস্টিক বরোয়ার বা ডোমেস্টিক ইনভেস্টর এখানে সীমাবদ্ধ থাকবে না। এখানে ফাইন্যান্সটা যখন ইন্টারন্যাশনাল করা হয় তখন একজন ডোমেস্টিক সেভার, আমি ইচ্ছা করলে বিদেশে ফরেন কোনো ইনভেস্টরকে আমি লোন দিতে পারবো। এই জন্য একটা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স, যে বিদেশি কোনো ইনভেস্টর বা বিদেশি কোনো বড়োয়ার ইচ্ছা করলে সে আমার কাছ থেকে ঋণ নিতে পারবে, বা এক দেশের বড়োয়ার অন্য দেশের সেভারের কাছ থেকে ঋণ নিতে পারবে। এটাকে এই জন্য বলা হয় ইন্টারন্যাশনাল ফাইন্যান্স বলা হয়। যেমন আমি যদি একটা IBM কোম্পানির শেয়ার যদি কিনতে পারি, তাহলে সেটা হবে এক ধরনের ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট। কিংবা কোরিয়ান একটা ফার্ম, ফর এক্সাম্পল ডেইউ ফার্ম, তারা যদি জাপানি ইনভেস্টরদের, জাপানি সেভারদের কাছ থেকে টাকা ধার নিতে পারে, সেটা এক ধরনের ইন্টারন্যাশনাল ট্রানজাকশন বা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স। তো এই ইন্টারন্যাশনাল ফাইন্যান্সটা, এই ফাইন্যান্সটা একসময় এটার ব্যাপকতা কম ছিল, গুরুত্ব কম ছিল, খুব কম পরিসরে করা হতো। কিন্তু যত টেকনোলজি ডেভেলপ করেছে, বিশেষ করে ইন্টারনেট টেকনোলজি এবং এই যে কমিউনিকেশন টেকনোলজি, এটা অনেক চিপার হয়ে গেছে এবং অনেক ওয়াইড স্প্রেড হয়ে গেছে, যে কারণে এই ইন্টারন্যাশনাল ফাইন্যান্সটা অনেক সহজ হয়ে গিয়েছে। এবং এই ইন্টারন্যাশনাল ফাইন্যান্সটার ব্যাপকতা অনেক বৃদ্ধি পেয়েছে। ইন্টারন্যাশনাল ফাইন্যান্সটা, এই যে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সের ব্যাপকতার পিছনে কি কি কারণ আছে এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স যে ব্যাপকতা লাভ করেছে তার ইন্ডিকেটর গুলো কি কি, বা এটা কি পরিমাণ ব্যাপক, সেটা সম্পর্কে আমরা কিছুটা আইডিয়া দিব ইন্টারন্যাশনাল ফাইন্যান্স সম্পর্কে। এবং তারপরে আমরা চলে যাব যে যেহেতু এখানে মানি নিয়ে আলোচনা করা হবে, এটা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স এবং এখানে মানি একটা গুরুত্বপূর্ণ পার্ট। তো আমরা এই মানি সম্পর্কে বেসিক কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করব। মানিটা কি, এই মানিটার কাজ কি, সেগুলো নিয়ে আমরা দেখবো। মানিটা কিভাবে ক্রিয়েট করা হয়, কিভাবে সৃষ্টি করা হয় মানিটা, কি কি ধরনের মানি আছে, সেগুলো কারা ক্রিয়েট করে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং এখানে আমাদের যে মানির কনটেক্সটে আমরা মানির ডিমান্ডটা কারা ক্রিয়েট করে, কারা মানি রাখতে চায় বা মানি কেন রাখে, এবং এই মানিটা কারা সাপ্লাই করে, ডিমান্ড ফর মানি, সাপ্লাই অফ মানি, এগুলো আমরা দেখবো। দেখার বেশ কিছু থিওরি আছে এই সংক্রান্ত, সেই থিওরিগুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপরে আমরা দেখবো ব্যালেন্স অফ পেমেন্ট, যেটা আমাদের ইন্টারন্যাশনাল ফাইন্যান্সের সাথে খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত, ইন্টিমেটলি রিলেটেড। সেই ব্যালেন্স অফ পেমেন্ট, যেখানে এক্সপোর্ট ইম্পোর্ট এবং ক্যাপিটাল ফ্লো, এক্সপোর্ট ইম্পোর্টকে ফাইন্যান্স করার জন্য ক্যাপিটাল যে ফ্লো ঘটে এক দেশ থেকে অন্য দেশে, সেটা সম্পর্কে আমরা কিছুটা আলোচনা করব। এবং শেষের দিকে আমরা যে ইন্টারন্যাশনাল যে স্টক মার্কেট আছে, ইন্টারন্যাশনাল যে ফাইন্যান্সিয়াল মার্কেট আছে, সেখানে যে সকল ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট গুলো ট্রেডেড হয়, কিছু কিছু ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট নিয়ে আমরা আলোচনা করব। এগুলি হবে মূলত আমাদের আলোচনার বিষয়। সিলেবাসটা একটু দেখো, তাহলে একটু ভালো আইডিয়া পাবে এই কোর্সের অবজেক্টিভ গুলো কি, এই কোর্সে কি কি পড়ানো হবে এবং কি কি লার্নিং আউটকাম গুলো কি কি শেখা যাবে, সেটা সম্পর্কে কিছুটা আইডিয়া পাবে। এবং আমাদের যে সিলেবাস আছে সেখানে অনেকগুলো টেক্সট বইয়ের নাম আছে। টেক্সট বইয়ের মধ্যে একটা হলো, প্রথমটা হচ্ছে তোমাদের ডোমিনিক সেলভাটোরে, এটা ইন্টারন্যাশনাল ট্রেড বা ইন্টারন্যাশনাল ইকোনমিক্স এর উপর লেখা বইটা। তারপর আছে ক্রুগম্যান এন্ড অবস্টফেল্ড, এটাও ট্রেডের উপর একটা বই। তারপরে আছে ডনবুশ এন্ড ফিশার, এটা ইকোনমিক্স এর উপর একটা বই। এবং একটা হলো যে হলউড এন্ড ম্যাকডোনাল্ড, এটা ইন্টারন্যাশনাল ফাইন্যান্সের উপর একটা বই। আমরা শেষের যে রেকমেন্ডেড বুক হলউড এন্ড ম্যাকডোনাল্ড, ইন্টারন্যাশনাল মানি এন্ড ফাইন্যান্স, এই বইটাকে আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করবো। এখান থেকে আমরা অনেক কিছু পড়াবো।
তো এই হলো আমাদের মোটামুটি স্কোপ অফ দিস কোর্সেস কি পড়ানো হবে সেটা নিয়ে কিছু আলোচনা। তো আমরা যদি আলোচনাতে যাই, সেখানে আমরা যেখান থেকে আমরা শুরু করতে পারি সেটা হলো প্রথমে টেক্সট বইয়ের নামটা একটু লিখি, যদিও আমাদের সিলেবাসে আছে, তাকে আমি একটু করে রিপিট করে এটা followed and like Ronald. 1994 এই বইটা লিখলাম। মানে আমরা যে তথ্যগুলো দিব সেগুলো একটু পুরানো হতে পারে, তোমরা ওয়েবসাইট থেকে সেগুলো সহজে আপডেট করে নিতে পারবে। এটা অথরের নাম, আর বইটার নাম হচ্ছে, বইটার টাইটেল হচ্ছে ইন্টারন্যাশনাল মানি এন্ড ফিন্যান্স। ওদের কোর্সের নামের সাথে একটা মিল আছে, ইন্টারন্যাশনাল মানি এন্ড ফিন্যান্স। আমাদের কোর্সের নাম হচ্ছে ইন্টারন্যাশনাল মানি এন্ড পেমেন্ট, ফিন্যান্স না, বইটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল মানি এন্ড ফিন্যান্স। আমরা এই যে প্রথমে আমরা দেখার চেষ্টা করব যে ইন্টারন্যাশনাল ফিন্যান্সের গুরুত্বটা কোথায়, যে কেন ইন্টারন্যাশনাল ফিন্যান্সকে আমরা এত বেশি গুরুত্ব দিচ্ছি, বা ইন্টারন্যাশনাল ক্যাপিটাল ফ্লো এক দেশ থেকে অন্য দেশে যে ক্যাপিটাল ফ্লো ঘটে বা মানি ফিন্যান্স ঘটে সেটার গুরুত্ব কোথেকে আসবে। এটার গুরুত্বটা আমরা বুঝতে পারি যদি আমরা একটা ডাটার দিকে তাকাই, যে ফর এক্সাম্পল আমরা যদি এটা বলি যে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স, তার এক দেশ থেকে অন্য দেশের যে ফিন্যান্সের ব্যাপ্তি সেটা বোঝার জন্য আমরা একটা তথ্য দিব, সেই তথ্যগুলো থেকে বোঝা যাবে কিভাবে এটা আমরা বুঝতে পারি। একটা হলো যে ফরেন এক্সচেঞ্জ মার্কেটের দিকে যদি আমরা তাকাই, যেটা ইন্টারন্যাশনাল ফাইন্যান্সের সাথে সংযুক্ত, সেটা হলো ইন্টারন্যাশনাল যে ফরেন এক্সচেঞ্জ ট্রানজাকশন বা ফরেন কারেন্সি যে ট্রানজাকশন, সেটার ভলিউম ছিল 1992 তে $1 trillion volume of transaction. In condition of foreign exchange or foreign currency. Foreign exchange in 1992, পুরনো ডাটা and বর্তমান ডাটা নিয়ে দেখে সেটা আরো বৃদ্ধি পেয়েছে, was $1 trillion. $1 trillion. $1 trillion মানে হচ্ছে 1000 বিলিয়ন, অর্থাৎ বিলিয়নের সাথে 6টা শূন্য থাকে, বিলিয়নের সাথে 9টা শূন্য থাকে, এবং ট্রিলিয়নের সাথে 12টা শূন্য থাকে। চিন্তা করে শূন্য দিতে হয়। এই 6টা শূন্য দিয়ে হচ্ছে মিলিয়ন, এটা দিলে বিলিয়ন, আর এটা দিলে ট্রিলিয়ন। $12টা শূন্য, যেটা বলে আমরা $1 trillion। এটা যে বৃদ্ধি পাচ্ছে সেটা আমরা বুঝতে পারি যদি আমরা কয়েক বছর 2 বছর আগের তথ্য দিকে তাকাই। ফর এক্সাম্পল ইন 1989, 3 বছর আগে, 89, the volume was $650 billion. $650 billion প্রায় 3-4
3 বছরের মধ্যেই প্রায় ডাবলের মতো হয়ে গিয়েছে এই ইন্টারন্যাশনাল ফরেন কারেন্সি ট্রানজাকশনের পরিমাণটা। 650 বিলিয়ন, এটাকে যদি 1000 বিলিয়ন করি আমরা তাহলে সেটা 1 ট্রিলিয়ন হবে, প্রায় অর্ধেক, প্রায় ডাবলের কাছাকাছি। সুতরাং এই যে ইন্টারন্যাশনাল ট্রানজাকশন খুব দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে তার একটা ইন্ডিকেটর হলো এটা। এখান থেকে আমরা বুঝতে পারি কত দ্রুত হারে ফরেন কারেন্সি মার্কেটে ফরেন কারেন্সি ট্রানজাকশনের পরিমাণটা বৃদ্ধি পেয়েছে। এখন এই যে ফরেন কারেন্সি ট্রানজাকশন বা ফরেন কারেন্সি ট্রেড, ফরেন কারেন্সি ট্রানজাকশনের একটা উদ্দেশ্য হলো, একটা মূল উদ্দেশ্য হলো, বা আমরা ফরেন কারেন্সিকে ট্রেড করি বা বিদেশি মুদ্রা কিনি, এর উদ্দেশ্য হলো বিদেশি দ্রব্য কেনা। কেন? এটা সাধারণত আমরা ফরেন কারেন্সি যে আমরা সংগ্রহ করি বা আমরা কালেকশন করি বা আমরা যে আর্ন করি তার একটা সোর্স হলো এক্সপোর্ট আর্নিং। আমরা যখন কমোডিটি এক্সপোর্ট করি সেখান থেকে আমরা ফরেন কারেন্সি পাই এবং সেই ফরেন কারেন্সিটা আমরা ইম্পোর্টের কাজে ব্যয় করি। তো অনেক সময় আমরা যা এক্সপোর্ট করি তার চেয়ে অনেক বেশি ইম্পোর্ট করি, ফলে ইম্পোর্ট করার জন্য যে পরিমাণ ফরেন কারেন্সি দরকার সেই পরিমাণ ফরেন কারেন্সি আমরা এক্সপোর্ট থেকে সংগ্রহ করতে পারি। এটাকে বলা হয় ট্রেড ডেফিসিট। কেমন? অনেক সময় বলা হয় কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বলা হয়। এই যে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বা ট্রেড ডেফিসিট বা আমাদের এক্সপোর্টের চেয়ে যখন ইম্পোর্ট বেশি হয় তখন ওই বাড়তি ইম্পোর্টটা করার জন্য আমাদেরকে কি করতে হয়? ফরেন কারেন্সি কিনতে হয় ফরেন কারেন্সি মার্কেট থেকে, ফরেন কারেন্সির মধ্যে ট্রেড করতে হয়। ফরেন কারেন্সি ট্রেডের একটা মূল উদ্দেশ্য হলো, ফরেন কারেন্সি কেনার একটা মূল উদ্দেশ্য হলো যে যে এই যে এক্সপোর্ট ফাইন্যান্স করা, ইম্পোর্ট ফাইন্যান্স করা, যে আমরা যে ইম্পোর্ট করব, অতিরিক্ত যে কমোডিটি ইম্পোর্ট করব সেই ইম্পোর্ট করার জন্য যে টাকা প্রয়োজন সেই টাকাটা আমরা আমাদেরকে কি করতে হবে? ফরেন কারেন্সি মার্কেট থেকে সেটা আমরা কিনতে পারি, সংগ্রহ করতে পারি। কেমন? এই যে ফরেন কারেন্সি কেনা ইন্টারন্যাশনাল মার্কেট থেকে, এটার পরিমাণটা স্বাভাবিকভাবে মনে হতে পারে এটা কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটের বা ট্রেড ডেফিসিটের সমান হওয়ার কথা মনে হতে পারে। যে পরিমাণ আমাদের ইম্পোর্ট এক্সট্রা করতে হচ্ছে এক্সপোর্টের তুলনায়, বা এক্সপোর্ট হচ্ছে যতটুকু ইম্পোর্ট বেশি করছি আমরা, আমাদের যে ট্রেড ডেফিসিট আছে সেটা মেক আপ করার জন্য আমরা যে অতিরিক্ত ফরেন কারেন্সি আমাদের কিনতে হচ্ছে, সেই ফরেন কারেন্সি ট্রেডের বা আমাদের যে ট্রেড ডেফিসিট বা কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট সেটার পরিমাণটা কিন্তু অত বেশি না। আমাদের যে অ্যানুয়াল যে ওয়ার্ল্ড ট্রেডের পরিমাণ, ফর এক্সাম্পল ইন 1989 আমরা যেখানে বলেছি যে 1989 এ ফরেন কারেন্সি ট্রেড হয়েছে কত? $650 বিলিয়ন। কিন্তু এই সময়ে যে ট্রেড ভলিউম মানে ট্রেড ইন কমোডিটি গুডস এন্ড সার্ভিসেস, ট্রেড ইন গুডস এন্ড সার্ভিসেস সংক্ষেপে জিএসপি লিখছে, এর পরিমাণটা ছিল $3 বিলিয়ন। একটা যে লক্ষ্য করে দেখবে যে পরিমাণ ট্রেড হয়েছে, মাত্র $3 বিলিয়ন ট্রেড হয়েছিল 1989 এ, কিন্তু 1989 এ ফরেন কারেন্সিতে ট্রেড হয়েছে সেটা পরিমাণ অনেক অনেক গুণ বেশি, কয়েকশো গুণ বেশি, $650 বিলিয়ন ট্রেড হয়েছে। তাহলে ট্রেড হয়েছে $3 বিলিয়ন মাত্র, সুতরাং $3 বিলিয়ন ফরেন কারেন্সি কেনা বেচা হলেই তো হয়ে যেত। এত বেশি ফরেন কারেন্সি ট্রেড কেন হলো? এখান থেকে আমরা বুঝতে পারছি যে শুধুমাত্র এক্সপোর্ট ইম্পোর্টের জন্য, যেখানে ফরেন কারেন্সি প্রয়োজন পড়ে, শুধুমাত্র এক্সপোর্ট ইম্পোর্টের জন্যই ফরেন কারেন্সি ট্রেড করা হয় না, বা ইন্টারন্যাশনাল যে ফাইন্যান্সিয়াল মার্কেট শুধুমাত্র সেটা ট্রেডের সাথে সম্পর্কিত না, ট্রেডের বাইরেও অনেক বিশাল আকারে ফরেন কারেন্সির ডিমান্ড থেকে যাচ্ছে। এটাকে আমরা বলি অনেক সময় যে এই যে শুধুমাত্র এক্সপোর্ট ইম্পোর্ট করার জন্য এই ফরেন কারেন্সি কেনা হয় না, ফরেন কারেন্সি কেনার একটা মূল উদ্দেশ্য হলো এই ফরেন কারেন্সিটাকে অ্যাসেট হিসেবে চিন্তা করা হয়। একটা অ্যাসেট মানে যেখান থেকে আমি রিটার্ন পাবো, যেখান থেকে আমি যদি ডলার ধরে রাখতে পারি টাকা ধরে না রেখে, এবং ডলারের এক্সচেঞ্জে যদি বৃদ্ধি পায় সেখান থেকে আমি একটা প্রফিট করতে পারবো সেখান থেকে। তো এই যে এটাকে বলা হয় অ্যাসেট ডিমান্ড ফর মানি। মানির একটা হচ্ছে ট্রানজাকশন ডিমান্ড এক্সপোর্ট ইম্পোর্ট করার জন্য বা ট্রেড করার জন্য, যেটা পরিমাণটা অত্যন্ত কম। এখানে মাত্র $3 বিলিয়ন আমরা এক্সপোর্ট ইম্পোর্ট এর জন্য আমাদের ফরেন কারেন্সি গুলো আমাদের হয়ে যেত, কিন্তু বাস্তবে যে পরিমাণ ফরেন কারেন্সি ট্রেড হয় সেটা পরিমাণটা অনেক অনেক গুণ বেশি। ফলে বাকি যে বাড়তি যে ফরেন কারেন্সির ডিমান্ড সেটা আসে মূলত
আমাদের অ্যাসেট ডিমান্ড থেকে। অ্যাসেট ডিমান্ড মানে ফরেন কারেন্সিটা কেনা বেচা করা হয়, এটাকে একটা অ্যাসেট হিসেবে ব্যবহার করা যায়, এখান থেকে রিটার্ন পাওয়া যায়, সেই রিটার্নটা সেখান থেকে ক্যাচ করার জন্য বা ধরার জন্য এই ফরেন কারেন্সি ট্রেডটা করা হয়ে থাকে। তো এটা হলো একটা দিক যে ফরেন কারেন্সি এবং আরেকটা লক্ষণীয় যে ট্রেডের ভলিউমটা কিন্তু এত দ্রুত বৃদ্ধি পাচ্ছে না। যেমন আমরা বলছি এখানে 1989 এ ট্রেডের পরিমাণ ছিল এত, কিন্তু 1991 এ এই ট্রেডের ভলিউমটা বৃদ্ধি পেয়েছে ঠিকই, ফরেন কারেন্সি ট্রেড যেমন বৃদ্ধি পেয়েছে $650 বিলিয়ন থেকে $1 ট্রিলিয়ন বৃদ্ধি পেয়েছে, এখানে যে ট্রেড সেটা বৃদ্ধি পেয়েছে $3.58 বিলিয়ন, এটা খুব সামান্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ ট্রেডের পরিমাণটা যে হারে বাড়ছে সে তুলনায় ফরেন কারেন্সি যে এক্সচেঞ্জের পরিমাণটা সেটা অনেক বেশি হারে, অনেক দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। এই জন্য আমাদের যে ফরেন কারেন্সির যে ভলিউম অফ ট্রেড বা ফরেন কারেন্সির যে ইন্টারন্যাশনালাইজেশন, এটা যে দ্রুত হারে বৃদ্ধির প্রক্রিয়া, সেটা একটা ইন্ডিকেটর। এবং ফরেন কারেন্সি ট্রেড করার জন্য যে ফরেন কারেন্সি সব জায়গায় ট্রেড হয় না পৃথিবীর, বা খুব বেশি পরিমাণে ট্রেড হয় না। সবচেয়ে বেশি যেখানে ফরেন কারেন্সি ট্রেড হয়, ইন্টারন্যাশনাল যে মার্কেট গুলো আছে, মেজর মার্কেট যেগুলো আছে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো লন্ডন, নিউ ইয়র্ক, টোকিও, এই সকল জায়গাগুলোতে এই ফরেন কারেন্সি ট্রেডটা খুব ব্যাপক পরিমাণে হয়ে থাকে। আচ্ছা, এই যে ম্যাসিভ ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন, এটা যেখানে ঘটে থাকে বা যে সকল ইনস্ট্রুমেন্টের মাধ্যমে ঘটে থাকে, সেগুলো হলো যে ইউরো বন্ড আছে, তারপরে আছে ইকুইটিজ আছে, ইন্টারন্যাশনাল ইকুইটিজ, আরেকটা হচ্ছে ডেরিভেটিভ ইনস্ট্রুমেন্ট। এই সকল ইনস্ট্রুমেন্টের মাধ্যমে সাধারণত ফরেন কারেন্সি গুলো ট্রেড করা হয়। অর্থাৎ ফরেন কারেন্সি গুলো বা ফরেন এক্সচেঞ্জ যেটা বলছি আমরা, এটা ট্রেডটা শুধুমাত্র কমোডিটি ট্রেডের জন্য করা হয় না, বা এটা ডিরেক্টলি কারেন্সি আকারে ট্রেড করা হয় না। এটা বেশিরভাগ ক্ষেত্রে যে ট্রেডটা করা হয়ে থাকে বিভিন্ন ফর্মে ট্রেড করা হয়ে থাকে, বিভিন্ন মাধ্যমে বা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট গুলো, এগুলো আমরা ইনস্ট্রুমেন্টের মাধ্যমে এই ফরেন কারেন্সি গুলো ট্রেড করা হয়ে থাকে। তার মধ্যে একটা উল্লেখযোগ্য হলো ইউরো বন্ড। ইউরো বন্ড মানে হচ্ছে এক দেশের কারেন্সি অন্য দেশে বন্ড আকারে বিক্রি করা, ইউরো বন্ডের মাধ্যমে হয়ে থাকে ট্রেড। তারপর আছে ডেরিভেটিভ ফাইন্যান্সিয়াল সিকিউরিটিজ, কতগুলো ফাইন্যান্সিয়াল মার্কেটে কতগুলো সিকিউরিটিজ আছে, যেমন আমরা যে সিকিউরিটিটা আমরা বেশি চিনি সেটা হলো বন্ড হলো একটা সিকিউরিটিজ। আরেকটা সিকিউরিটিজ চিনি আমরা শেয়ার বা স্টক। শেয়ার, স্টক এবং বন্ড, এগুলোর বাইরে আরো কতগুলো সিকিউরিটিজ আছে, আরো কতগুলো ইনস্ট্রুমেন্ট আছে, যেমন আমরা বলি অপশন সিকিউরিটিজ বলি, কল অপশন আছে, পুট অপশন আছে, তারপরে সোয়াপ অপশন আছে, ফরওয়ার্ড কন্ট্রাক্ট আছে, ফিউচার্স কন্ট্রাক্ট আছে। এই ধরনের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আছে ফাইন্যান্সিয়াল মার্কেটে, যেগুলোতে বেশি মূলত ইনভেস্ট করা হয়। অর্থাৎ এই যে আমরা বিশাল অ্যামাউন্ট $1 ট্রিলিয়ন ফরেন এক্সচেঞ্জের কথা বলছি, আমরা ফরেন কারেন্সি ট্রেডের কথা বলছি, আমরা তার একটা বড় অংশ ঘটে এই ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভস গুলোর মাধ্যমে বা ইউরো বন্ডের মাধ্যমে এই ট্রেড গুলো করে থাকে। আর সামান্য একটা অংশ ঘটে গুডস এন্ড সার্ভিস ট্রেডের মধ্যে। এটা হলো বৈশিষ্ট্য ফরেন ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের। একটা হলো যে there are substantial international activity of banks. Actually এই যে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল মার্কেটে ব্যাংক হলো একটা বড় ফ্যাক্টর, বিশেষ করে ব্যাংকগুলোর ইন্টারন্যাশনালাইজেশন অনেক বেশি হয়েছে। বিশেষ করে আমরা বিভিন্ন ফার্ম, যে কমোডিটি প্রডিউসিং যে ফার্ম গুলো আছে, সেগুলোর অস্তিত্ব এক দেশের সাথে অন্য দেশে ক্রস বর্ডার যে অস্তিত্ব, সেগুলো খুব বেশি আমরা অবজার্ভ করি না। মনে করো যে আমেরিকান যে IBM আছে, আমেরিকান যে গাড়ি মেকার আছে, অন্য অনেক ফার্ম আছে আমেরিকান, সেগুলো বাংলাদেশে আমি দেখি না, কিন্তু আমেরিকান ব্যাংক আমরা এখানে দেখি, ব্রিটিশ ব্যাংক আমরা এখানে দেখি। অর্থাৎ ব্যাংকগুলো তাদের শাখা প্রশাখা বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে রাখে। ব্যাংকগুলো ইন্টারন্যাশনালাইজেশন অনেক বেশি পরিমাণে হয়েছে কম্পেয়ার টু দ্য আদার গুডস এন্ড কমোডিটি প্রডিউসিং ফ্যাক্টরিজ বা সেক্টরস। আমরা এই যে ইন্টারন্যাশনালাইজেশন যে ঘটেছে ব্যাপক আকারে এবং দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে, তার পিছনে কিছু কারণ আমরা এখানে ব্যাখ্যা করার চেষ্টা করব। আমরা এখানে দেখলাম কিভাবে কত ব্যাপকভাবে ফাইন্যান্সিয়াল মার্কেটটা বিস্তৃত হয়ে আছে ওয়ার্ল্ড ওয়াইড, এবং এটা
দ্রুত হারে বাড়ছে এই বিস্তৃতিটা, এর পিছনে কারণগুলো কি, সেই কারণগুলো আমরা দেখার চেষ্টা করবো। এটাকে বলবো আমরা কজেস অফ ইন্টারন্যাশনালাইজেশন। অনেকগুলো কারণ আছে এই ইন্টারন্যাশনালাইজেশনের জন্য ফাইন্যান্সিয়াল মার্কেটে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণ হলো cheapening of international financial transaction by low cost computer technology। হলো সংক্ষেপে বলি লো কস্ট কম্পিউটার টেকনোলজি। কম্পিউটার টেকনোলজির কম্পিউটার কমিউনিকেশন টেকনোলজি এটার ব্যাপকতার কারণে, এটার ক্রমাগত উন্নয়নের কারণে খুব কম খরচে এক দেশ থেকে অন্য দেশে যোগাযোগ করা সম্ভব হয়, যেটা এই ফাইন্যান্সকে ইন্টারন্যাশনালাইজ করতে সহায়তা করেছে। 2 নম্বর যে কারণটা আছে সেটা হলো এটাকে বলি আমরা ফাইন্যান্সিয়াল ডিরেগুলেশন। সরকারের পক্ষ থেকে যে বাধা থাকে এক দেশের সাথে অন্য দেশের ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে, সেই বাধাগুলো ক্রমাগত তুলে নেওয়া হয়েছে, এটাকে বলে আমরা ডিরেগুলেট করা হয়েছে সরকারের পক্ষ থেকে। কিন্তু উন্নয়নশীল দেশগুলোতে এই ডিরেগুলেশনটা এখনো আছে। যেমন আমরা ইচ্ছা করলে বিদেশে একটা বাড়ি কিনতে পারবো না ডলার পাচার করে, একটা রেস্ট্রিকশন আছে। শুধুমাত্র হয়তো পড়াশোনার জন্য কিছু টাকা আমি বিদেশে পাঠাতে পারবো, কিংবা আমি হয়তো চিকিৎসার জন্য হয়তো কিছু টাকা বিদেশে নিয়ে যেতে পারবো, কিন্তু এটা একটা লিমিটেড পরিমাণে আমি টাকা বিদেশে পাঠাতে পারবো। বেশি পরিমাণে টাকা বা যে কোনো কাজ করার জন্য টাকা বিদেশে নেওয়া যাবে না। এটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল ডিরেগুলেশন, ফাইন্যান্সিয়াল রেগুলেশন। এই রেগুলেশনটার পরিমাণটা উন্নত দেশগুলোতে বিশেষ করে এটা তুলে নেওয়া হয়েছে। উন্নত দেশগুলোতে এই ধরনের রেগুলেশন নাই বা নিয়ন্ত্রণ নাই, কনস্ট্রেইন নাই। তো এই ফাইন্যান্সিয়াল ডিরেগুলেশনের কারণে ইন্টারন্যাশনাল মার্কেট গুলো বা এক দেশের মানুষের পক্ষে অন্য দেশে ইনভেস্ট করাটা ইজিয়ার হয়েছে, বা ইন্টারন্যাশনাল মার্কেটটা অনেক বেশি কোহেশন হয়েছে, বা এরকম গ্লোবালাইজড হয়েছে ইন্টারন্যাশনাল মার্কেট গুলো। একটা কারণ, এটা 2 নম্বর কারণ ফাইন্যান্সিয়াল ডিরেগুলেশনের কারণে, বা এই যে ক্রস কান্ট্রি যে ফরেন কারেন্সি মুভমেন্টের ক্ষেত্রে যে বাধাগুলো ছিল, সেই বাধাগুলো তুলে নেওয়ার কারণে ফাইন্যান্সিয়াল মার্কেট ইন্টারন্যাশনাল করছে। 3 নম্বর যে কারণ সেটা হলো the spread of market in financial instruments in increasing number of countries. Spread of market. Markets in financial instruments in this number of countries. ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট বলতে আমরা বুঝছি এখানে যে যে সকল মাধ্যমে ট্রেডগুলো ঘটানো হয়, যেমন স্টক, বন্ড বা অপশন কন্ট্রাক্ট, ফিউচার্স কন্ট্রাক্ট। এই সকল ইনস্ট্রুমেন্ট গুলো বিভিন্ন দেশে প্রাপ্তি বৃদ্ধি পাওয়ায় বা বিভিন্ন দেশে এগুলো মার্কেটটা চালু হওয়ায় এই ফাইন্যান্সিয়াল মার্কেটে ইনভেস্টমেন্টটা এক দেশের সাথে ইনভেস্ট করা সহজতর হয়েছে। এটা আমাদের থার্ড ফ্যাক্টর। আর 4 নম্বর ফ্যাক্টরটা হলো
the development of strong desire for international diversification on the part of portfolio investors. Strong desire for strong desire for portfolio diversification. Portfolio diversification portfolio diversification across countries. পোর্টফোলিও বলতে আমরা বুঝি সাধারণত যে কি ধরনের স্টক, বন্ড বা ইনস্ট্রুমেন্ট দিয়ে একজন ব্যক্তির ইনভেস্টমেন্টে গঠন করা হচ্ছে, বা একজন ব্যক্তি যে সকল জায়গায় ইনভেস্টমেন্ট করছে, যে সকল জায়গায় একটা কোম্পানি বা একটা ইনস্টিটিউশন যেখানে যে সকল জায়গায় যে সকল ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করছে সে সবগুলোকে আমরা একত্র বলি পোর্টফোলিও বলে থাকি। মানে কালেকশন অফ ইনভেস্টমেন্ট, কি জায়গায় তারা ইনভেস্টমেন্ট করছে। তো এই পোর্টফোলিও একটা বৈশিষ্ট্য হলো যে পোর্টফোলিওতে যত ডাইভার্সিফাইড অ্যাসেট থাকবে, বিভিন্ন ধরনের কোন অ্যাসেটের যদি রিটার্ন বেশি হয়, অন্য অ্যাসেটের রিটার্ন যদি কম হয়, তাহলে এটা ব্যালেন্স হয়ে যাবে, বা এটার রিস্কটা কমে যাবে। তো একটা পোর্টফোলিওর ভিতরে যত নানা ধরনের ইনভেস্টমেন্ট থাকবে, ভ্যারাইটিস ধরনের ইনভেস্টমেন্ট থাকবে, সেই পোর্টফোলিওর রিস্কটা কম হয়। শুধুমাত্র একটা অ্যাসেটে যদি ইনভেস্ট করে একজন ব্যক্তি, যদি সেটা রিস্ক বেশি হয়, কারণ এটা লাভও করতে পারে আবার লসও করতে পারে, দুদিকেই তার মুভমেন্ট হতে পারে। ফলে এগুলোকে বলে আমরা রিস্কি অ্যাসেট বা রিস্কি পোর্টফোলিও বলা হয়। পোর্টফোলিওতে যখন শুধুমাত্র একটা বা দুটো মাত্র অ্যাসেট থাকে, একই ধরনের অ্যাসেট থাকে, তখন পোর্টফোলিওটা রিস্কি হয়ে যায়। হয়তো খুব বেশি লাভ করতে পারে সেই পোর্টফোলিওর মাধ্যমে, বা লসের পরিমাণ খুব কম হতে পারে, এটাকে বলে আমরা রিস্কি পোর্টফোলিও। কিন্তু যখন আমরা ভ্যারাইটিস অফ অ্যাসেট রাখি পোর্টফোলিও করে, বিভিন্ন কান্ট্রির অ্যাসেট রাখি, ফর এক্সাম্পল কোনো কান্ট্রিতে হয়তো রিসেশন আছে, অন্য কান্ট্রিতে হয়তো আমরা যদি প্রসপারিটি লক্ষ্য করি, তাহলে এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স হয়ে যায়। ফলে এক কান্ট্রির লসকে অন্য কান্ট্রির গেইন দিয়ে প্রোটেক্ট দেওয়া হবে। ফলে এই ধরনের পোর্টফোলিওতে রিস্কটা কম থাকে, একটা স্টেডি গেইন আমরা সেখানে অবজার্ভ করি। আমরা এই যে পোর্টফোলিও ইনভেস্টর যারা আছে, যারা বিভিন্ন ধরনের অ্যাসেট ইনভেস্ট করে তাদের পোর্টফোলিও গঠন করে, তাদের বিশেষ করে ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা আছেন, যারা লার্জ অ্যামাউন্টে ইনভেস্টমেন্ট করে, তাদের ক্ষেত্রে দেখা গিয়েছে যে তারা শুধুমাত্র একটা দেশের অ্যাসেট ইনভেস্ট করতে চায় না, তারা অনেক দেশের অ্যাসেট ইনভেস্ট করে তাদের পোর্টফোলিও গঠন করে। এবং এটা যেহেতু সহজ হয়েছে বিভিন্ন কারণে, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট বা অন্য কারণে, বা চিপার টেকনোলজির কারণে, তাই ইনভেস্টর যারা আছে, পোর্টফোলিও ইনভেস্টর যারা আছে, তারা অ্যাক্রস দ্য কান্ট্রিজ ইনভেস্টমেন্ট করার চেষ্টা করছে। এটা করতে যে ফাইন্যান্সটা ইন্টারন্যাশনালাইজড হয়ে গিয়েছে বা হচ্ছে আমাদের, এটা একটা ফ্যাক্টর। আমরা ৫ নম্বর যে ফ্যাক্টর, সেটা হলো the increased supply of financial instrument in the form of government debt and creation of many new types of financial instruments, particularly derivative financial instruments, which are being offered in many more financial centers than was performed in decades ago. আগে যে কয়েকটা বা যে কয়েক ধরনের ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করা যেত, এই ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট গুলোর সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে সরকারি বিভিন্ন দেশের গভর্নমেন্ট তাদের উন্নয়ন কর্মকাণ্ড করার জন্য, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার করার জন্য, গভর্নমেন্টের ঋণের পরিমাণটা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে বিভিন্ন দেশে, আমাদের দেশেও বৃদ্ধি পেয়েছে ঋণের পরিমাণটা। এই যে গভর্নমেন্ট ডেট যে বৃদ্ধি পেয়েছে, গভর্নমেন্ট ডেট এটাকে ফাইন্যান্স করার জন্য সরকারকে কিছু ইনস্ট্রুমেন্ট ইস্যু করতে হয় এটাকে ফাইন্যান্স করার জন্য। কখনো কখনো ডোমেস্টিক সোর্স থেকে সেগুলো ফাইন্যান্স করে, কখনো কখনো ফরেন সোর্স থেকে সেই গভর্নমেন্ট ঋণ যেটা, গভর্নমেন্ট ডেট যেটা, সেটাকে ফাইন্যান্স করে। এটা করতে যেও এই যেহেতু অনেক সময় যেহেতু ফরেন সোর্স থেকে ফাইন্যান্স করে বা ফরেন বন্ড ইস্যু করে, বন্ড ইস্যু করে ডেট ফাইন্যান্স করার জন্য, তার মাধ্যমে এই ইন্টারন্যাশনালাইজেশন ঘটেছে ফরেন কারেন্সি ফরেন মার্কেট, ফাইন্যান্সিয়াল মার্কেট। ঠিক আছে, বলবো আমরা ইনক্রিজ সাপ্লাই অফ ইনস্ট্রুমেন্টস,
আপনার ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। In the form of governments. And creation of many new derivative products. Derivative products. এগুলো ফাইন্যান্সিয়াল টার্ম। ডেরিভেটিভ প্রোডাক্টস। ডেরিভেটিভ প্রোডাক্টস হচ্ছে যে স্টক এবং বন্ড সেগুলোর উপর ভিত্তি করে আর কতগুলো ইনস্ট্রুমেন্ট তৈরি করা হয়, করে সেগুলো বিক্রি করা হয়, এগুলোকে বলা হয় ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভ বা ডেরিভেটিভ প্রোডাক্টস বা ডেরিভেটিভ ইনস্ট্রুমেন্ট বলা হয় এগুলোকে। স্টক বন্ড এগুলো সরাসরি ফার্ম ইস্যু করে ফাইন্যান্স করে নেয়, কিন্তু এগুলোকে আবার যেহেতু এগুলো অনেক সময় রিস্কি হয় এই স্টক বা বন্ড গুলো, সেই জন্য এই রিস্ককে কমানোর জন্য কিছু কিছু ইনস্টিটিউশন সেগুলোর উপর ভিত্তি করে আরো কিছু প্রোডাক্ট তৈরি করে, যেমন মিউচুয়াল ফান্ড কিংবা ফরওয়ার্ড কন্ট্রাক্ট, ফিউচার্স কন্ট্রাক্ট বা অপশন কন্ট্রাক্ট এগুলো তৈরি করে, এগুলোকে বলা হয় ডেরিভেটিভ প্রোডাক্ট বলা হয়। এগুলোর উদ্দেশ্য হচ্ছে রিস্ক মিনিমাইজ করা। যে সকল ইনভেস্টররা ফাইন্যান্সিয়াল মার্কেট সম্পর্কে ভালো আইডিয়া নাই বা রিস্ক নিতে আগ্রহী না, কিন্তু সেখান থেকে প্রফিট করতে চায়, তারা এই ধরনের ডেরিভেটিভ প্রোডাক্টগুলো কিনে তারা তাদের যে রিটার্ন সেটাকে স্টেবিলাইজ করে রিটার্নটাকে। যারা বিক্রি করে প্রোডাক্টগুলো তারা রিস্কটাকে কিনে, রিস্কের বিনিময়ে তারা সেখান থেকে প্রফিট করে। যেহেতু এই প্রোডাক্টগুলো বৃদ্ধি পেয়েছে বা নতুন নতুন প্রোডাক্ট তৈরি হয়েছে, সেসব প্রোডাক্ট কিনতে সাধারণ জনগণ আগ্রহী, ফলে মানুষের সম্পৃক্ততা বৃদ্ধি পেয়েছে ফাইন্যান্সিয়াল মার্কেটের সাথে, ফাইন্যান্সিয়াল মার্কেটের এক্সপানশন হচ্ছে সে কারণে। তারপর একটা হলো নাম্বার 6 যে কারণটা আছে সেটা হলো the trend of increasing marketable securities. Trend of financing through marketable securities. নতুন নতুন টার্মগুলো ফাইন্যান্সিয়াল মার্কেটের কনটেক্সটে মার্কেটেবল সিকিউরিটিজ। এই মার্কেটেবল সিকিউরিটিজটা হলো যে নতুন নতুন টার্ম ডেরিভেটিভ প্রোডাক্ট সম্পর্কে আমরা বললাম। তো মার্কেট সিকিউরিটিজ হলো কিছু কিছু ফাইন্যান্সিয়াল বিষয় আছে যেগুলো হয়তো ট্রেড করা যায় না। ফর এক্সাম্পল মনে করো আমাদের ডিপোজিট আছে ব্যাংকের মধ্যে, সেটা হয়তো ফাইন্যান্সিয়াল মার্কেটে ট্রেড হয় না সেই ডিপোজিট। কিংবা আমি যে মর্টগেজ ওই ব্যাংকগুলোতে বাড়ি কেনার জন্য, সেই মর্টগেজটাকেও আমরা মার্কেটে ট্রেড করতে পারি। কিন্তু যারা ফাইন্যান্সিয়াল মার্কেটে যারা কাজ করে বা যারা গবেষণা করে, তারা সেগুলোর উপর ভিত্তি করে যে সকল সাধারণত যেগুলো মার্কেটে ট্রেড হয় না, যে সকল প্রোডাক্ট গুলো, সেগুলোকে তারা ট্রেডেবল করে মার্কেটে বিনিময় করার মতো উপযুক্ত করে ফেলে মার্কেটেবল সিকিউরিটিজ, এবং সেগুলো সাধারণ জনগণের মধ্যে কেনা বেচা হয়। তো এই ধরনের মার্কেটেবল সিকিউরিটিজ এর অস্তিত্বের কারণে এগুলো থেকে যেহেতু লাভের সম্ভাবনা আছে, সেগুলোর কারণেও এই নতুন নতুন ইনভেস্টররা মার্কেটে সংযুক্ত হয়েছে এই সকল সিকিউরিটিজ কেনা বেচা করার। এই মার্কেটেবল সিকিউরিটিজ এর সৃষ্টি হয়েছে বিশেষ করে 80s এর দশকে, এবং যে কারণে ফাইন্যান্সিয়াল মার্কেটটা ভলিউমটা বৃদ্ধি পেয়েছে বা এর পরিমাণটা বৃদ্ধি পেয়েছে। 7 নম্বর যে কারণ সেটা হলো, আমরা শেষ করব, the easing of controls in the financial sector on the establishment of foreign branches. ফাইন্যান্সিয়াল মার্কেটে প্রতি নিয়ন্ত্রণ একটা হলো যে ফরেন ব্রাঞ্চ, যে easing of establishment of foreign branches, establishment of
ফরেন ব্রাঞ্চেস। বিদেশের শাখা খোলা কোম্পানিগুলোর বা ব্যাংকগুলোর, সেটা যেহেতু এখন অনেক আগের চেয়ে অনেক ইজি রেগুলেশনের কারণে, সে কারণে ফাইন্যান্সিয়াল মার্কেটে ইন্টিগ্রেশনটা হয়েছে। এগুলো সংক্ষেপে ফাইন্যান্সিয়াল মার্কেট থেকে কিভাবে বা কেন বিস্তৃতি লাভ করেছে তার কিছু কারণ এখানে আমরা দেখানোর চেষ্টা করলাম। এটা হলো ফাইন্যান্সিয়াল মার্কেটের গুরুত্বটা। তো আমরা এরপরে যে অংশটুকু আমরা শুরু করবো, যে পার্টটুকু, সেটা হলো মানি নিয়ে কিছু কথা বলবো, কিছু ইন্ট্রোডাকশন দিব আজকে মানি নিয়ে, যেটা মার্কেট প্লেসে আমরা কন্টিনিউ করবো। সেটা হলো ফাইন্যান্সিয়াল মার্কেট সম্পর্কে আলোচনা হচ্ছে। এটা নিয়ে পরে আবার ফিরে আসবো এখানে আমরা শেষের দিকে ফাইন্যান্সিয়াল মার্কেটে। মাঝখানে যে ব্যাপক কাজ সেখানে হচ্ছে আমাদের মানি নিয়ে, মানি সংক্রান্ত বেশ কিছু আলোচনা, সেগুলো আমরা এখানে করার চেষ্টা করবো। মানি এবং ট্রেড এই সংক্রান্ত আলোচনা করবো। দেখার চেষ্টা করবো মানি কি, হোয়াট ইজ মানি, হোয়াট আর দ্য ফাংশনস অফ মানি, মানি কাজগুলো কি কি, এবং মানিটা কিভাবে ক্রিয়েট করা, কি কি ধরনের মানি আছে, মানিগুলো কিভাবে ক্রিয়েট করা, কিভাবে সৃষ্টি করা হয়, সে সম্পর্কে কিছু আলোচনা করব। মানির খুব সহজ ডেফিনিশন হলো, মানি মানে এই না যে এটা আমাদের পকেটে যে কয়েন্স এবং নোটস আছে সেটাই মানি, শুধুমাত্র এটা মানি না। মানির হতে হলে যে মূল বৈশিষ্ট্য সেটা হলো, সংক্ষেপে বলা হয় মিডিয়াম অফ এক্সচেঞ্জ বলা হয়। Medium of exchange. Anything that is accepted as a medium of exchange is known as money. যে কোনো কিছু যদি এটা বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে, যেটাতে বিনিময় ঘটানো যায়, সেই জিনিসটাকে আমরা মানি বলতে পারি। সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা একটা কলমকে আমরা বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারি, অর্থাৎ আমি যদি অনেকগুলো কলম দিয়ে একটা চেয়ার কিনতে পারি, অনেকগুলো কলম দিয়ে একটা গরু কিনতে পারি, কিংবা গরু বিক্রেতা একটা কলম দিয়ে খাবার কিনতে পারে, চাল কিনতে পারে, ডাল কিনতে পারে, তাহলে এই কলমটাকে আমরা মানি বলবো। কলমটা এখানে মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসেবে ব্যবহার করা হচ্ছে। যে কোনো কিছু যেটা মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসেবে ব্যবহার করা হয় সেটাকে মানি বলা হয়। আধুনিক যুগে যদি আমরা নোটস এবং কয়েন্স কে মানি বলে থাকি, কিন্তু বাস্তবে আগেকার দিনে যখন নোটস এবং কয়েন্স ছিল না, তখন পাথরকে মানি হিসেবে ব্যবহার করা হতো, তারপরে পুঁথিকে ব্যবহার করা হতো মানি হিসেবে, সিগারেটকে মানি হিসেবে ব্যবহার করা হতো, কিংবা অনেক সময় পশু পাখিকেও মানি হিসেবে ব্যবহার করা হতো, মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসেবে ব্যবহার করা হতো। সুতরাং মানির যে মূল বৈশিষ্ট্য সেটা হলো এটা মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসেবে, যে কোনো কিছু যেটা ব্যবহার করা যায়, মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসেবে ব্যবহার করার জন্য কতগুলো যোগ্যতা থাকতে হয়। মানে একটা আইসক্রিমকে আমরা মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসেবে ব্যবহার করবো না, এটা গলে যাবে, এটা স্টোর করা যাবে না, এটা নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, পেরিশেবল আইটেম এটা একটা। এটা স্টেবল হতে হবে, বহনযোগ্য হতে হবে, বড় পাথরগুলো সেটা মানে সেটা খুব একটা শুকিয়ে যাবে, এটা বহন করা কষ্টসাধ্য। সুতরাং যে কোনো কিছুকে আমরা মিনিমাম এক্সচেঞ্জ হিসেবে গ্রহণ করি না, যে অ্যাকসেপ্টেবল কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলোর ভিত্তিতে আমরা মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসেবে গ্রহণ করতে পারি, বা মানি হিসেবে যেটাকে আমরা ট্রিট করতে পারি। এই যে মানির প্রয়োজনটা আসলো কেন, মানি যখন ছিল না, মিডিয়াম অফ এক্সচেঞ্জ যখন ছিল না, তখনও মানুষ ট্রেড করতো, তখন মানুষ এক্সচেঞ্জ করতো, কমোডিটি এক্সচেঞ্জ করতো, সেটাকে আমরা বলি বার্টার সিস্টেম। মানি বিফোর মানি যখন আবিষ্কৃত হয়নি, বা মিডিয়াম অফ এক্সচেঞ্জ যখন আবিষ্কৃত হয়নি, তখন মানুষের মাঝে যে বিনিময় ঘটতো সেটাকে বলি আমরা বলা হয় বার্টার সিস্টেম বলা হয়। এখনো আছে এটা অল্প পরিমাণে। বার্টার সিস্টেম মানে কমোডিটি এক্সচেঞ্জ, কমোডিটির সাথে অন্য কমোডিটি বিনিময় করা। একজন চাষি ধান দিয়ে কতগুলো পোল্ট্রির সাথে সেটা বিনিময় করবে, মুরগির সাথে কতগুলো বিনিময় করবে, কিংবা মাছ বিক্রেতা 4টা মাছ দিয়ে সে 2 কেজি ধান কিনলো, এটা একদম বার্টার সিস্টেম। বার্টার সিস্টেমে এক কমোডিটির সাথে অন্য কমোডিটি বিনিময় করা হয়, যেখানে মানির কোনো প্রয়োজন নেই, মিডিয়াম অফ এক্সচেঞ্জের কোনো প্রয়োজন নেই। এই বার্টার সিস্টেমের কিছু দুর্বলতা আছে। বার্টার সিস্টেমের যে প্রধান দুর্বলতা সেটা হলো যে বার্টার সিস্টেমের একটা প্রধান দুর্বলতা হলো
আমরা বলি ডাবল কোইন্সিডেন্স অফ ওয়ান্ট লাগবে, ডাবল দুজনের অভাবকে ম্যাচ করতে হবে। যে আমি আমার কাছে 5টা এক্সট্রা কলম আছে, আমার 1 কেজি ধান 1 কেজি চাল দরকার আমার, আবার একজন চাল যার কাছে চাল বেশি আছে কেমন তার কলম দরকার আছে, এমন ব্যক্তি যদি আমি খুঁজে পাই তাহলে আমাদের দুজনের মাঝে বিনিময় হতে পারে। আমি তাকে কলম দিব, সে আমাকে চাল দিবে। অর্থাৎ এখানে যে দুজনের অভাবকে ম্যাচ করতে হবে, আমার চালের প্রয়োজন হতে হবে এবং যার কাছে দুটো চাল আছে তার কলমের প্রয়োজন হতে হবে। দুজনের ওয়ান্ট যদি ম্যাচ করে, যেটাকে বলছি আমরা ডাবল কোইন্সিডেন্স অফ ওয়ান্ট যদি ঘটে, তাহলে এই বার্টার সিস্টেমের মাধ্যমে বিনিময় করা সম্ভব হবে। এটা খুব ডিফিকাল্ট, যে আমার যা প্রয়োজন, আমার কাছে হয়তো কলম উদ্বৃত্ত আছে, একজনের কাছে হয়তো ছাগল উদ্বৃত্ত আছে, আমার ছাগল প্রয়োজন নেই, কলম প্রয়োজন নেই, ফলে বা আমার ছাগল প্রয়োজন আছে, কলম প্রয়োজন নেই, একজনের একটা আছে অভাব, একজনের সাথে ম্যাচ করলে একজনের সাথে ম্যাচ করবো না, তো এক্ষেত্রে বিনিময় হবে না, বার্টার সিস্টেমটা এখানে কাজ করবে না। কিন্তু এই যে এক্সচেঞ্জ করা বা ট্রেড করা, এই ট্রেডটা মানুষের জন্য বা সমাজের জন্য কল্যাণকর। যখন ট্রেড করা হয় বা মাইক্রো ইকোনমিক্সে দেখবে সেখানে কনজিউমার সারপ্লাস, প্রোডিউসার সারপ্লাস নিয়ে অনেক কিছু পড়েছে। সেখানে মূলত দেখানো হয় যে যখন দুটো পার্টির মাঝে ভলান্টারি ট্রেড করে, দুটো পার্টির মাঝে যখন ট্রেড ঘটে, সেই ট্রেড ঘটার মাধ্যমে দুপক্ষই উপকৃত হয়, যে সেলার সেও উপকৃত হয়, যে বায়ার সেও উপকৃত হয়। এই জন্য একটা সমাজে ট্রেডের পরিমাণ যত বেশি, সেই সমাজে তত বেশি কল্যাণ জেনারেট হয়, তত বেশি ইকোনমিক ওয়েলফেয়ার জেনারেটেড হয়। সেলফ সাফিসিয়েন্ট ইকোনমি এত বেশি ভালো না। যদি একটা ইকোনমি সেলফ সাফিসিয়েন্ট হয়, সেটা খুব এফিশিয়েন্ট হবে। একটা ইকোনমি যদি সেলফ সাফিসিয়েন্ট হয় বা প্রত্যেকে যদি সেলফ সাফিসিয়েন্ট হয়, আমি যদি আমার সব প্রয়োজনীয় জিনিস উৎপাদন করি এবং ভোগ করি, কারো থেকে আমি কারো প্রতি নির্ভরশীল না হই, এটাকে অটার্কি বলা হয়, স্বনির্ভরতা, সেলফ সাফিসিয়েন্সি। সেলফ সাফিসিয়েন্সি যদিও ভালো শোনায়, কিন্তু এটা যে ওয়েলফেয়ার কনটেক্সট, সেটা বা ইকোনমিক ওয়েলফেয়ারের কনটেক্সটের দিকে চিন্তা করলে সামগ্রিক দিক থেকে সেটা তত বেশি ভালো না। সেটা প্রত্যেকে যদি প্রত্যেকের আমার সবগুলো প্রয়োজন যদি আমি নিজেই মেটানোর চেষ্টা করি, আমি আমার বাড়ি রং করলাম, আমি আমার বাড়ি নিজে তুললাম ট্রেনিং দিয়ে, একজনের সব কাজ করলে সেটা ইকোনমিক টোটাল ইকোনমিক যে প্রোডাক্টিভিটি সেটাকে কমিয়ে ফেলে। তার চেয়ে ভালো যদি সবাই স্পেশালাইজড যদি হয়, যে কাজে দক্ষ সে কাজ করবে। এটা ইন্টারন্যাশনাল ট্রেডে বলা হয় যে রিকার্ডো থিওরি করছো, থিওরি অফ কম্পারেটিভ অ্যাডভান্টেজ, যে ব্যক্তি যে কাজে পারদর্শী সে কাজ তার সে কাজ করাই উচিত, অন্য কাজ করা উচিত না। যে চুরি ভালো কাটতে পারে সে চুরি কাটবে, যে একজন ব্যক্তি হয়তো চুরি ভালো করতে পারে কিন্তু মাছ ভালো ধরতে পারে না, মাছ ধরতে পারলে সে বেশি মাছ ধরতে পারবে। সুতরাং যেহেতু সে চুল কাটতে ভালো পারে, তাকে চুল কাটা উচিত, তাকে মাছ ধরতে যাওয়া উচিত না। কারণ যে মাছ ভালো ধরতে পারে সে মাছ ধরবে, ফলে মাছ ধরার পরে যে মাছ ধরছে শুধুমাত্র, যে চুল কাটছে না, সে তার চুল কাটার প্রয়োজনটা নাপিতের কাছ থেকে মিটিয়ে দিবে। এই যে বিনিময়টা গুরুত্বপূর্ণ। যত বেশি বিনিময় হবে, যত বেশি ট্রেড হবে, তত বেশি ইকোনমিতে ওয়েলফেয়ার জেনারেটেড হবে। বিনিময়ের মাধ্যমে কনজিউমার লাভবান হয়, যেটাকে বলি আমরা কনজিউমার সারপ্লাস। বিনিময়ের মাধ্যমে প্রোডিউসার বা সেলার যারা আছে তারাও লাভবান হয়, যেটাকে বলি আমরা প্রোডিউসার সারপ্লাস বলি। যত বেশি বিনিময় হবে, যত বেশি ট্রেড হবে, তত বেশি ইকোনমিক ওয়েলফেয়ার জেনারেট হবে, তত বেশি ইকোনমিক লাভ সৃষ্টি হবে। এই জন্য বেশি বেশি বিনিময় ঘটানোই ইকোনমিক্সের মূল উদ্দেশ্য। বেশি বেশি বিনিময় ঘটলে, যত বেশি বিনিময় হবে একটা ইকোনমিতে, ততই সেই ইকোনমির অবস্থা ভালো থাকবে, ইকোনমিক প্রসপারিটি হবে, ন্যাশনাল ওয়েলফেয়ার বাড়বে। এই যে বিনিময় ঘটনার ক্ষেত্রে একটা বড় অসুবিধা হলো বার্টার সিস্টেম। বার্টার সিস্টেমে যেহেতু ডাবল কোইন্সিডেন্স অফ ওয়ান্টের প্রয়োজন পড়ে, এবং যেহেতু এটা ডিফিকাল্ট দুজনের অভাব পারস্পরিকভাবে ম্যাচ করানো, আমার যেটা প্রয়োজন সেটা আছে, ওর যেটা প্রয়োজন সেটা আমার আছে, এই ধরনের ডাবল কোইন্সিডেন্স অফ ওয়ান্ট যেহেতু কম দেখা যাবে, ফলে বিনিময় কম হবে, ফলে ইকোনমিক ওয়েলফেয়ারের পরিমাণ কম সৃষ্টি হবে। এই বার্টার সিস্টেমে এটা একটা অসুবিধা, ফলে বিনিময় হয় না বার্টার সিস্টেমে, অল্প পরিমাণে বিনিময় হয়। এটা ছাড়া আরেকটা হলো যে শুধুমাত্র ডাবল কোইন্সিডেন্স ওয়ান হলেই হবে। আরেকটা সমস্যা হলো বার্টার সিস্টেমে, যে এটাকে বলে আমরা ইনডিভিজিবিলিটি অফ কমোডিটি।
ঠিক আছে, মনে করো দুজনের ওয়ান ডে ডাবল কোইন্সিডেন্স ঘটলো। কেমন? আমার কাছে একটা ছাগল আছে, তোমার কাছে একটা গরু আছে। তোমার আমি একটা ছাগল দিতে চাই উদ্বৃত্ত, তুমি তোমার গরুটাও তুমি উদ্বৃত্ত হিসেবে দিতে চাও। কিন্তু এখানে বিনিময়টা হবে না, কারণ একটা ছাগল একটা গরুর সাথে বিনিময় করা প্রত্যেকে রাজি হবে না। যার কাছে গরু আছে সে রাজি হবে না, সে বলবে যে না তুমি চারটা ছাগল করে আমি তোমাকে একটা গরু দিতে রাজি আছি, কিংবা একটা ছাগল দিয়ে তুমি একটা গরু 4/1 পাবে। কিন্তু এখন গরুটাকে তো আর 4/1 করে দেওয়া যাবে না, তাই না? এটা ইনডিভিজিবল, এটাকে ভাঙা যাবে না। ভাঙা যাবে না বলে এখানে যদিও একজন ব্যক্তি ছাগলের প্রয়োজন আছে, একজন ব্যক্তি গরুর প্রয়োজন আছে, তারপরে এখানে বিনিময়টা ঘটছে না। কেন ঘটছে না? কারণ একটা ছাগল দিয়ে আমি একটা গরু 4/1 আমি সংগ্রহ করতে পারবো না, অধিকার না। কেমন? আমার একটা ছাগল প্রয়োজন, আমার একটা গরু 4/1 প্রয়োজন। কিন্তু ডাবল কোইন্সিডেন্স ওয়ান পাওয়া সত্ত্বেও এই ইনডিভিজিবিলিটির কারণে বিনিময়টা ঘটবে না, ট্রেডটা ঘটবে না। ফলে একটা যে পটেনশিয়াল গেইনের সম্ভাবনা ছিল, সমাজের যে লাভ হতে পারতো এই বিনিময়ের মাধ্যমে, সেই বিনিময়টা হলো না এই ইনডিভিজিবিলিটির কারণে। কিন্তু এখানে যদি আমরা একটা মিডিয়াম অফ এক্সচেঞ্জ, একটা মানি এখানে যদি আমরা নিয়ে আসতে পারতাম কোনোভাবে, তাহলে কিন্তু এই বিনিময়টা ঘটানো যেত। কারণ মানিটা আমি তাকে, সে আমাকে হয়তো গরু বিক্রি বা তার কাছ থেকে গরুটা কিনলাম মিডিয়াম অফ এক্সচেঞ্জ দিয়ে বা মানি দিয়ে, আমি বাড়তি টাকা দিয়ে আমি অন্যান্য জিনিস কিনলাম। ফলে এখানে টাকাটাকে ভাঙা যায়, টাকাটাকে, বা একজন গরু বিক্রেতা সে গরু বিক্রি করে যে পরিমাণ টাকা পেলো, সে টাকা দিয়ে সে ছাগল কিনতে পারবে বা তার অন্যান্য কাপড় বা অন্যান্য কিছু সেখান থেকে কিনতে পারবে। এই জন্য এই যে সমস্যাটা, ইনডিভিজিবিলিটির যে সমস্যা, যেটা বাটার ফ্রি সিস্টেমে দেখা যায়, সেই সমস্যাটা মানির ক্ষেত্রে দেখা যায়। তাহলে মানির মূল কাজ হলো ইকোনমিক যে ট্রানজাকশন সেটাকে স্মুথ করা, বা যে ট্রেড যেগুলো আছে সেগুলোকে সহজে যাতে করতে পারে ট্রেডটা, বা ট্রেডের পরিমাণটা বাড়িয়ে দেওয়া, বা এটাকে আমরা বলি ইকোনমিক এফিসিয়েন্সি বাড়িয়ে দেওয়া, ইকোনমিক প্রোডাক্টিভিটি বাড়িয়ে দেওয়া, ইকোনমিক ওয়েলফেয়ারকে বাড়িয়ে দেওয়া। এই জন্য মানিটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা সৃষ্টি সমাজের জন্য, সমাজের কল্যাণকে বাড়ানোর জন্য এই মানির ভূমিকা অপরিসীম। বলা হয় মানি ইজ দ্য ফান্ডামেন্টাল ইনভেনশন অফ দ্য ইকোনমি। ইকোনমির যে মূল আবিষ্কারের মধ্যে একটা মূল আবিষ্কার হলো মানি। মানির মাধ্যমে অনেক অনেক প্রোডাক্টিভিটি ইকোনমির সম্ভব হয়। এটা গেল আমাদের মানির গুরুত্ব গেল, মানিটা এটা কেন প্রয়োজন এত বেশি। এখন এই মানিটার কাজ কি? একটা মূল কাজ হলো মিডিয়াম অফ চেঞ্জ হিসেবে সেটা ব্যবহার করা। এছাড়াও আরো কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ আছে মানির। আমরা 4টা কাজ সম্পর্কে বলবো মানির। এক নম্বর কাজ হচ্ছে, এটাকে বলবো ফাংশনস অফ মানি। এক নম্বর যেটা আমরা ডেফিনিশন আমরা বলেছি, whatever which is used as a medium of exchange is called money, সেটা হলো medium of exchange। মূল কাজ তার যে বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার হওয়া। 2 নম্বর যে কাজ সেটা হলো as a unit of value। মানে ইউনিট অফ ভ্যালু মানে কোনো কিছুর মূল্য যে আমরা পরিমাপ করি, কোন একটা এককে প্রকাশ করতে পারি। কম্পিউটারের দাম বলি আমরা 1,20,000 টাকা, কিংবা 80,000 টাকা, বা 30,000 টাকা। কিংবা একটা চেয়ারের দাম বলি আমরা, হয়তো 200 টাকা বা 500 টাকা। টাকাটাকে আমরা এই ইউনিট হিসেবে ব্যবহার করছি। কিন্তু আমরা ইচ্ছা করলে এই টাকাটাকে ইউনিট হিসেবে ব্যবহার না করে অন্যান্য কমোডিটিকে আমরা ইউনিট হিসেবে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল আমরা বলতে পারতাম যে একটা টেবিলের মূল্য হলো 4টা চেয়ারের দাম, বা 4টা চেয়ারের সমান। একটা টেবিলই হলো 4টা চেয়ার। আমরা বলতে পারতাম একটা বিল্ডিং ইকুয়াল টু 1 লক্ষ চেয়ার, কিংবা বলা করো একটা বোর্ড ইকুয়াল টু হাফ চেয়ার, বা 1 কেজি চাল সমান 1/4 চেয়ার। কিন্তু আমরা চেয়ারের মাধ্যমে সবকিছু প্রকাশ করতে পারতাম, বা অন্যান্য মূল্যটাকে আমরা
মানির মাধ্যমে প্রকাশ না করে অন্যান্য কমোডিটির মাধ্যমে বা অন্যান্য আইটেমের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারবো। এতে সমস্যা হলো যে যদিও প্রত্যেক কমোডিটির মূল্যকে অন্য কমোডিটির সাপেক্ষে প্রকাশ করা যায়, যেটাকে বলে আমরা রিলেটিভ প্রাইস বলে দিতে পারি আমরা, এটাতে কিছু সমস্যা আছে। আমি যদি সবকিছুর মূল্য সবকিছুর মাধ্যমে রাখার চেষ্টা করি, সেক্ষেত্রে আমাদের এগ্রিগেশন প্রবলেম দেখা দিবে, যে আমরা যে ন্যাশনাল ওয়েলথ বা আমাদের যে টোটাল ওয়েলথ সেটা যখন আমরা ক্যালকুলেট করবো সেটা আমরা কিভাবে করবো বা সেটা সংরক্ষণ করা ডিফিকাল্ট। আমি যদি প্রত্যেক জিনিসের মূল্যকে তখন একটা ম্যাট্রিক্সের মতো মনে হবে সেটা। আমি যদি চিন্তা করি ম্যাট্রিক্স মানে এরকম চিন্তা করি, আমি আমার যে আইটেম গুলো আছে, আইটেম 1, আইটেম 2, চেয়ার, টেবিল ইত্যাদি, অসংখ্য আইটেম আছে, অসংখ্য এন সংখ্যক আইটেম আছে। আমি প্রত্যেকটা কমোডিটি মূল্যকে আমি কি করতে পারি, অন্যান্য কমোডিটির মাধ্যমে প্রকাশ করতে পারি। মনে করি এটা হলো আমার চেয়ার, মনে করি আমাদের পেন, কলম। চেয়ার আমি বলতে পারি যে একটা চেয়ার সমান বা একটা চেয়ার সমান মনে করো 10টা পেন, বা একটা চেয়ার সমান মনে করো এটা মনে করো পেন্সিল, চেয়ার সমান 100টা পেন্সিল। আমি ইচ্ছা করলে চেয়ারের দাম প্রত্যেকটা কমোডিটির মাধ্যমে প্রকাশ করতে পারি। ঠিক একই একটা কলমের দাম প্রত্যেকটা কমোডিটির মাধ্যমে প্রকাশ করতে পারি। আমাদের একটা ম্যাট্রিক্স অফ ভ্যালু সেখানে ক্রিয়েট হবে, সেখানে প্রত্যেকটা কমোডিটির দ্রব্য মূল্যকে আমি অন্যান্য প্রত্যেকটা কমোডিটির মূল্যের মাধ্যমে প্রকাশ করব। এটা আমাকে এভাবে সংরক্ষণ করতে হবে। কোনো কিছু দাম যদি পরিবর্তন হয়ে যায়, মনে করো চেয়ারের দাম পরিবর্তন হয়ে গেল, ইন টার্মস অফ পেন্সিল এটা 80 টাকা হয়ে গেল, তখন আমাকে পুরো ম্যাট্রিক্সটাকে আমাকে চেঞ্জ করতে হবে, সবকিছু দামকে আমাকে চেঞ্জ করতে হবে। এটা খুব একটা ডিফিকাল্ট কাজ। তো এটা পরিবর্তে আমরা যদি সবকিছু দামকে টাকায় প্রকাশ করি, চেয়ারের দাম 100 টাকা, কলমের দাম 10 টাকা, পেন্সিলের দাম 3 টাকা, তাহলে এই সমস্যাটা থাকতো না। তো আমরা এইজন্য আমরা কমোডিটির দামকে আমরা সাধারণত মানির মাধ্যমে প্রকাশ করি। এটা বলা হয় ইউনিট অফ ভ্যালু। ইউনিট অফ ভ্যালু হিসেবে আমরা মানিকে ব্যবহার করে থাকি। মানে একটা কাজ হলো শুধুমাত্র মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসেবে ব্যবহার করা না, এটা আরেকটা কাজ হলো যে এটাকে আমরা ইউনিট অফ ভ্যালু বা মূল্য পরিমাপের উপায় হিসেবে সেটাকে আমরা ব্যবহার করে থাকি। এটা হলো আমাদের সেকেন্ড কাজ মানির। আচ্ছা, এবং এটা সুবিধা হলো যে আমরা একটু বললাম যে এগ্রিগেশন করা বা টোটাল ওয়েলথের ভ্যালু বের করা। আমি যে একটু একটা ম্যাট্রিক্স মুছে ফেললাম লিখে, সেখানে অনেকগুলো কমোডিটি ছিল, প্রত্যেক কমোডিটির দামকে অন্য কমোডিটির মাধ্যমে প্রকাশ করা হয়েছিল। সেক্ষেত্রে আমার এগ্রিগেট ওয়েলথ বা টোটাল ওয়েলথ কত সেটাকে আমি খুব সহজে প্রকাশ করতে পারতাম না। আমার টোটাল ওয়েলথ কত তখন আমাদের প্রত্যেকটা কমোডিটি কি পরিমাণ আছে সেটা আমাকে উল্লেখ করে আমাকে ওয়েলথের পরিমাণটাকে প্রকাশ করতে হতো। যদি মানি আমরা ইউনিট অফ ভ্যালু হিসেবে ব্যবহার করি, সেক্ষেত্রে আমি সহজে বলে দিতে পারি যে আমার কাছে 5 কোটি টাকা ওয়েলথ আছে। সবগুলো কমোডিটি যে মূল্য যে ভ্যালু সেটাকে আমি যোগ করে আমি বলে দিতে পারি আমার টোটাল ওয়েলথের পরিমাণ আছে। সুতরাং মানে একটা সুবিধা হলো এটা ইউনিট ভ্যালু হিসেবে ব্যবহার করে এগ্রিগেট ওয়েলথের পরিমাণ যেটা সেটাকে খুব সহজে প্রকাশ করা যায়। তারপরে ফাংশন যেটা মানে এটা হলো যে স্ট্যান্ডার্ড অফ deferred payment. Standard of deferred payment. Deferred মানে যেটা বিলম্বিত করা, পরে পরিশোধ করা এমন ধরনের বিষয়। Deferred payment. Deferred payment মানে কন্ট্রাক্টটা আজকে হলো কিন্তু পেমেন্টটা হবে পরে। ফর এক্সাম্পল deferred পেমেন্টটা অনেক সময় ঘটে থেকে স্যালারি ক্ষেত্রে, যে আমরা যখন কাজ করি, কাজ করার আমি কাজ করছি, এখন আমি টাকাটা পাবো আমি মাস শেষে পাবো টাকাটা। যখন মাস শেষ হবে, মার্চ মাস এপ্রিল মাস যখন শেষ হবে, তখন আমি জুন মাসের 1 তারিখে আমি এই এপ্রিল মাসে বেতনটা পাবো। এটা হচ্ছে ডেফার্ড পেমেন্ট। কিংবা আমরা যখন স্কুলে পড়াশোনা করি বা কলেজে পড়াশোনা করি, তখন আমরা 1 মাস পড়াশোনা করার পর তারপর বেতনটা পে করি। আমরা অনেক সময় বাড়িদারের ক্ষেত্রেও হয়, অবশ্যই বাড়িদারের ক্ষেত্রে এখন অ্যাডভান্স হয়ে যায় যে আমরা আগে সার্ভিসটা ভোগ করে ফেলি আমরা,
সার্ভিসটা বুক করে ফেলার পরে আমরা পেমেন্টটা পরে করি আমরা। শুধু তাই না, অনেক সময় যে আমরা বন্ড বা স্টক বা শেয়ার যে কেনাবেচা করি ফাইন্যান্স ইনস্ট্রুমেন্ট গুলো, সেখানেও পেমেন্টটা ডেফার্ড হয়ে থাকে। কারণ আমি যখন গভর্নমেন্টের কাছ থেকে একটা বন্ড কিনি, গভর্নমেন্ট আমাকে হয়তো 1 বছর বা 2 বছর পরে আমাকে সুদে আসলে টাকাটা পরিশোধ করবে, পরে করবে 1 বছর 1.5 বছর পরে। এটাকে বলছে ডেফার্ড পেমেন্ট। এই ডেফার্ড পেমেন্টটা সাধারণত করা হয় টাকার মাধ্যমে করা হয়, মানির মাধ্যমে করা হয়। কারণ স্ট্যান্ডার্ড অফ ডেফার্ড পেমেন্টের মাধ্যম হিসেবে সাধারণত মানিটাকে ব্যবহার করা হয়ে থাকে। এটা আমাদের থার্ড ফাংশন অফ মানি। তো স্ট্যান্ডার্ড অফ ডেফার্ড পেমেন্টের ক্ষেত্রে একটা অনেক সময় সমস্যা দেখা দেয়, যে সেটাকে বলা হয় ইনফ্লেশন প্রবলেম। ইনফ্লেশন প্রবলেম বলা হয়। এটা প্রবলেম আছে এখানে, প্রবলেমটা হলো ইনফ্লেশনের প্রবলেম। ইনফ্লেশন মানে মূল্য কমে যাওয়া, টাকার মূল্য কমে যাওয়া। বিশেষ করে যদি ডেফার্ড পিরিয়ডের পরিমাণটা যদি খুব বেশি হয়, যদি মনে করো সার্ভিসটা আজকে প্রদান করলাম আমার মালিককে, কোম্পানিকে, কিন্তু আমি পেমেন্টটা পেলাম 1 বছর পর, তাহলে এই যে 1 বছর পর যে টাকাটা পাবো আমি, সেটার মূল্যটা আজকে যা মূল্যটা কমে যাবে। কারণটা হলো ইনফ্লেশনের প্রবলেম। জিনিসপত্রের দাম বেড়ে যাবে, তাহলে টাকার দামটা কমে যাবে। এই যে ইনফ্লেশন যদি থাকে, তখন এই ডেফার্ড পেমেন্টটা মাধ্যম হিসেবে মানির ব্যবহারটা খুব বেশি উপযুক্ত হয় না। এটা একটা। তো ইনফ্লেশন অনেক সময় অ্যাডজাস্ট করা যায়, অনেক সময় অ্যাডজাস্ট করা যায় না। যদি ইনফ্লেশন যদি আগে থেকে বোঝা না যায় কিরকম হবে, সেক্ষেত্রে যারা যারা এই যারা টাকা পাবে তারা ক্ষতিগ্রস্ত হয়, যারা টাকা দিবে তারা লাভবান হয়। আচ্ছা, এটা হলো আমাদের ডেফার্ড পেমেন্টের মাধ্যম হিসেবে। আরেকটা হলো স্টোর অফ ভ্যালু, একটা ফাংশন। মূল্য সংরক্ষণ হিসেবে মূল্যকে সংরক্ষণ করার জন্য মানিকে আমরা ব্যবহার করি। আমরা সাধারণত ব্যাংকে যে টাকা জমা রাখি, সেই টাকাটা আমরা সাধারণত সেটা আমরা টাকার মাধ্যমে রাখি, মানির মাধ্যমে রাখি। মূল্য স্টোর করার জন্য সাধারণত আমরা যখন আমাদের আয়ের থেকে ব্যয় কম হয়, বা আমাদের ব্যয়ের থেকে আয় যখন বেশি হয়, তখন সেটাকে আমরা সেভিংস বলি। এই সেভিংসটাকে স্টোর করতে হয়। আমার মনে করো ইয়ারলি ইনকাম 12 লক্ষ টাকা, তোমার ইয়ারলি এক্সপেন্ডিচার মনে করো 8 লক্ষ টাকা। এই যে আমার কিংবা মান্থলি হিসেবে চিন্তা করলে মনে করো আমার মান্থলি ইনকাম 1 লক্ষ টাকা, কিন্তু আমার মান্থলি এক্সপেন্ডিচার 80,000 টাকা। এই যে 20,000 টাকা আমার এক্সট্রা থেকে যাচ্ছে, এটাকে আমি কিভাবে সংরক্ষণ করব? এটাকে বলছে স্টোর অফ ভ্যালু। এই স্টোর অফ ভ্যালু হিসেবে আমরা সাধারণত মানিকে ব্যবহার করি। আমরা টাকা ব্যাংকে হোক বা নিজের কাছে বাক্সের মধ্যে রাখো বা অন্য কোথাও হোক, সেটা আমরা টাকার মাধ্যমে সংরক্ষণ করি। কারণ এটা ঠিক, কারণ টাকাটা তার মূল্যকে সংরক্ষণ করতে পারে। অর্থাৎ এই টাকাটা আমি ইচ্ছা করলে পরে ব্যবহার করতে পারবো। এটাকে স্টোর অফ ভ্যালু বলা হয়। এই স্টোর অফ ভ্যালু ফাংশন যেটা, সেটাও খুব মারাত্মকভাবে বিঘ্নিত হয়, বিশেষ করে যখন ইনফ্লেশন থাকে। যখন ইনফ্লেশনের কথা আমরা আগে বললাম, সেই ইনফ্লেশনটা এখানেও স্টোর অফ ভ্যালু ক্ষেত্রে প্রবলেম সৃষ্টি করে। ইনফ্লেশনের প্রবলেমটা এখানে যেমন আছে, এখানেও সেই প্রবলেমটা একইভাবে আছে। ইনফ্লেশনের প্রবলেম এখানে প্রবলেম আছে, আবার এখানেও প্রবলেম আছে, যে স্টোর অফ ভ্যালুর ক্ষেত্রে খুব বেশি কাজ করতে পারে না। মানি মাধ্যমে যদি আমরা সংরক্ষণ করি আমাদের অতিরিক্ত ওয়েলথকে, অ্যাসেটকে যদি সংরক্ষণ করি, এবং মানি যদি তার মূল্য হারিয়ে ফেলে ইনফ্লেশনের কারণে, তাহলে মানুষের যে আস্থা টাকার প্রতি, সেটা কমে যাবে। তার পরিবর্তে মানুষ তখন, ইনফ্লেশনের প্রবলেম হাই থাকে, টাকার মূল্য যখন খুব দ্রুত কমে যায়, তখন মানুষ টাকার বিকল্প হিসেবে গোল্ড, বিল্ডিং, সেগুলোর মাধ্যমে সঞ্চয় করার চেষ্টা করে। মানুষ টাকা ব্যাংকে না রেখে, টাকার মাধ্যমে না রেখে, তার পরিবর্তে সে টাকা দিয়ে জায়গা জমি কিনে, ফ্ল্যাট কিনে, কিংবা গোল্ড কিনে, কিংবা স্টক কিনে, কিংবা বন্ড কিনে। এটা হচ্ছে যে ইনফ্লেশনকে অ্যাভয়েড করার একটা টেকনিক হিসেবে তারা ব্যবহার করে। সুতরাং মানে যদি ইনফ্লেশনের প্রবলেম না থাকে, তাহলে মানি 4টা গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। একটা হচ্ছে মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসেবে ব্যবহার করা হয়, এটা সবসময় করা হয়। এটা একটা হচ্ছে ইউনিট অফ ভ্যালু হিসেবে ব্যবহার করা হয়, এটা সবসময় করা হয়।
আর যদি ইনফ্লেশনের প্রবলেম না থাকে তাহলে এটাকে স্ট্যান্ডার্ড অফ ডেফার্ড পেমেন্ট হিসেবে ব্যবহার করা যায় পরবর্তীতে পরিশোধের জন্য, কিংবা এটাকে মূল্য সংরক্ষণের জন্য ব্যাংকে টাকা হিসেবে জমা রাখার জন্য আমরা বা স্টোর অফ ভ্যালু হিসেবেও মানিটাকে ব্যবহার করতে পারি। চারটা গুরুত্বপূর্ণ কাজ মানি করে থাকে। আমরা এই মানি যেটা প্রথম ডেফিনিশনটা মনে রাখবেন, এটা একটা চেঞ্জ। এই মানি যেটা আছে মানিটা কি কি ধরনের হয়ে থাকে, এই তিনটা ধরনের আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আমরা দেখবো যে মানি তিনটা ফর্ম আমরা দেখবো। একটা দেখবো আমরা কমোডিটি মানি, একটা ফিয়েট মানি, একটা ব্যাংক মানি। তিন ধরনের মানি সম্পর্কে আলোচনা করবো। আরেকটা আধুনিক কালে একটা মানি আছে, যেটাকে বলা হয় ডিজিটাল মানি, যেটাকে অনেক সময় বলা হয় ক্রিপ্টোকারেন্সি বলা হয়। ক্রিপ্টোকারেন্সির একটা এক্সাম্পল হলো বিটকয়েন। এই চার ধরনের মানি সম্পর্কে আমরা আগামী ক্লাসে আলোচনা করবো, এবং মানিটা কিভাবে ক্রিয়েট করা হয় বিশেষ করে ব্যাংকের পক্ষ থেকে সেটা নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করবো। তো আমার মনে হয় আজকে আমরা এখানে শেষ করছি। আমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারবেন। প্রশ্ন আছে কারো? শেষ করবো নাই মনে হচ্ছে। তাহলে আমি আজকের মতো শেষ করছি। আগামী সোমবার এবং আগামী মঙ্গলবারে দুটো ক্লাস করার চেষ্টা করবো। ঠিক আছে।